শুভ সকাল সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি মিডল মিল্ক সোপ বার রাঙা সকাল অনুষ্ঠানে। আজকের দিনটি ভালো কাটুক এই শুভকামনা জানিয়ে রাঙা সকালের আজকের আয়োজন শুরু করছি। আছি আমি লাবণ্য, কিবরিয়াও আছি। শুভ সকাল আমাদের সবার পক্ষ থেকে সবসময়ের মতোই শুভকামনা থাকছে। রাঙা সকাল মানেই হচ্ছে যে যারা বিভিন্ন অঙ্গনে সফল হয়েছেন সেই সব মানুষদের জীবন গল্প উঠে আসে সকাল সকাল এবং একই সাথে সঙ্গীত আয়োজন। তো আজকে প্রথম ঘন্টায় যার সঙ্গে আমাদের সময় কাটবে তিনি চিত্রশিল্পী মোবাশ্বির আলম মজুমদার। চলুন তার সম্পর্কে আমরা জানার চেষ্টা করি। শুভ সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনি? জি ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমরা সবাই ভালো আছি। আমরা শুনেছি আপনার জন্ম এবং শৈশব কেটেছে চট্টগ্রামে। কেমন ছিল সবকিছু মিলিয়ে শৈশবটা? শৈশব চট্টগ্রামে আমার জন্ম 1970 15 জানুয়ারি। ওইখানে আমি যখন বড় হতে থাকি তখন আমি একটা স্কুলে ভর্তি হলাম, সেটা খাতুনগঞ্জে। আচ্ছা। খাতুনগঞ্জের একবারে শেষটায় একটা খাল বয়ে গেছে, যেটা এখন আর নেই। তারপর নদী কর্ণফুলী। সেই সব স্মৃতি আমার একটু ভাষা ভাষা আছে, কিন্তু স্কুলের স্মৃতিটা আমার আছে। কেমন করে আছে? স্কুলটা আমাকে আমাদের ভাই বোনদের, আমি এক ভাই 4 বোন, তখন 2 বোন ছিল। একটুখানি মনে আছে যে আমাদেরকে একজন আমাদের হেল্পিং হ্যান্ডস ছিলেন, যিনি স্কুলে আমাদের আনা নেওয়া করতেন। এবং আমি সেই স্কুলে ক্লাসরুমে বসানোর পরে আমি আবার পালিয়ে চলে আসতাম বাসায়। এইগুলো আমার, এই স্মৃতিটা খুব মনে আছে। তারপর আবার কিছুদিন আগে ওইখানে খুঁজতে গেলাম স্কুলটা আছে কিনা। স্কুল আছে, পুরনো সে বিল্ডিং নেই। আচ্ছা। ওইখানে একটা নতুন বিল্ডিং হয়েছে, স্কুল আছে ওই নামে, লামা বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারপর আমরা এদিকে চলে আসি শহরের আরো ভেতরে, বাবার চাকরির ট্রান্সফারের কারণে। বাবা কি করতেন? বাবা পোস্টাল ডিপার্টমেন্টে ছিলেন, ডাক বিভাগ। আমরা সরকারি বাসায় থাকি, কিন্তু হেঁটে হেঁটে এই যে শহরের যে সৌন্দর্য, পাহাড়, তারপর অল্প মানুষজন, অত ক্রাউড ছিল না, এখনকার মতো ওরকম ছিল না। এগুলো আমি দেখতাম। হেঁটে হেঁটে বাবার অফিসে যেতাম, জিপিও অফিস। সেখানে আবার ফেরার পথে পুরনো বইয়ের দোকানে ঢু মারতাম। 2 টাকা থাকতো, 1 টাকা দিয়ে পুরনো বই কিনতাম। এই ইন্টারেস্টিং স্মৃতিগুলো আমার খুব মনে করলে ভাল লাগে। সেখানে আমি রণবীর স্যারের কার্টুন খুঁজতাম বিচিত্রার পুরনো পত্রিকার পাতায়, এবং এগুলো পড়ার জন্য, এগুলো দেখার জন্য একটা কিনতাম। পরের দিন আবার ফেরত দিলে উনি আবার 1 টাকা ফেরত দিত, অথবা 50 পয়সা ফেরত দিত আর আরেকটা বই দিত। এইটা আমার কাছে খুব ভাল লাগতো। আমি বাসায় আসতাম। আপনারা ক ভাই বোন ছিলেন? সরি, আপনারা ক ভাই বোন ছিলেন? আমার 4 বোন। আপনি কততম? আমি তৃতীয়, থার্ড। আচ্ছা। পরিবারের একটু গল্পগুলো শুনতে চাই, যেহেতু এক ভাই আপনি, তো নিশ্চয়ই সবার আদরের ছিলেন। ভাই বোনদের সাথে সম্পর্কগুলো কেমন ছিল? বাবা মার কাছ থেকে বকাঝকা খেতেন কিনা? এই গল্পগুলো একটু ছোট ছোট শুনতে চাই। ভাই বোনদের সাথে আমরা তো সবাই একসাথে বড় হইনি। আমার বড় বোন আমার চেয়ে আরো 5 বছরে বড়। উনি মানিকগঞ্জে থাকেন। উনি একটা সরকারি প্রাইমারি স্কুলের হেডমাস্টার। তো এই বছরই রিটায়ারমেন্টে যাবেন। উনি আমাদের সবার বড়, সেই জন্য আমরা ওনাকে একটু ভয় পেতাম মায়ের পরে। তো দেখভাল করতো উনি, আমাদের শাসন করতেন, বারণ করতেন। মাও করতো, খুব বেশি সুযোগ পেতেন না, কারণ আমাদের পরিবারে আরো সদস্য ছিলেন যারা, আমার ফুফু থাকতেন, আমার চাচা থাকতেন, এরকম অনেক সদস্য থাকতেন একসাথে। তো যার কারণে আমরা অতটা দুষ্টুমি করার একটু সুযোগ থাকতো বেশি। সেগুলো করে আমরা নানান দুষ্টুমি, যেমন আচার চুরি করে খাওয়া। আচ্ছা। মায়ের যে লুকোনো আচার, যেটা মেহমান আসবে বলে রেখে দেয়, তো এইটা আমরা দুপুরবেলা করতাম। আবার আমি যেহেতু ছেলে, সেই জন্য আমার ভাগে বেশি পেতাম। এগুলো নানান
কাজ আমরা করে বড় হয়েছি। তো এক সময় তো সবার বিয়ে হয়ে গেল, বড় বোন, তারপর এই ছবি আঁকা নিয়ে আমি এসএসসি যখন কমপ্লিট করি, দেন আমি চিটং একটা আর্ট কলেজ ছিল, আমি এখন যদি নেই। ছবি আঁকার প্রসঙ্গটাই তো আজকে আমরা মূলত শুনবো, ছবি আঁকা। এইটাই আমি একটু গল্পটা বেশি বলতে চাই, আমরা কেমন এটা করে বেশি আমি, শুনতে চাই, কিন্তু তার আগে আমরা যতটুকু জানি সেটা একটু এই মুহূর্তে দর্শকদের একটু জানিয়ে আসি। প্লিজ। মোবাশ্বির আলম মজুমদার দেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী, যিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশায় তিনি একজন শিক্ষক, ছবি আঁকছেন প্রায় 4 দশক ধরে। বিগত 90-এর দশক থেকে পত্রপত্রিকায় শিল্প সমালোচনা করে আসছেন। এর মধ্যে রয়েছে প্রথম আলো, ইত্তেফাক, সমকাল, কালি ও কলম, শিল্প ও শিল্পী ইত্যাদি। মোবাশ্বির আলম মজুমদারের শিল্পকর্মের প্রথম প্রদর্শনী হয় 1996 সালের জানুয়ারিতে চট্টগ্রামে। এশিয়ান আর্ট বিয়েনাল, জাতীয় চারুকলা প্রদর্শনী, জাতীয় নবীন শিল্পী চারুকলা প্রদর্শনী সহ প্রায় 25টি আয়োজনে তার শিল্পকর্ম প্রদর্শিত হয়েছে। বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে তার শিল্পকর্ম সংগৃহীত রয়েছে। সম্প্রতি 6 মে থেকে 10 মে মোবাশ্বির আলম মজুমদারের শিল্পকর্ম নিয়ে ও মৃত্যু ও নৃত্য শিরোনামে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের চিত্রশালায়। তার ছোটবেলায় ছিলাম, সেখানে আবারও ফিরছি আমরা। আপনার ছবি আঁকার এই যে ঝোঁক, এটা আসলে শুরু হয় কিভাবে? বা ছোটবেলায় তো আমরা কম বেশি আসলে নানান ধরনের স্বপ্ন দেখে থাকি, আসলে পরিবারের কাছ থেকেও একটা স্বপ্ন পেয়ে থাকি একরকম ভাবে, যে বড় হয়ে ডাক্তার হয়ে যাব বা ইঞ্জিনিয়ার হব। কিন্তু আপনার ক্ষেত্রে কি হলো? আপনি কি খুব ছোট থেকে আসলে ছবি আঁকতেন বা ছবি আঁকা পছন্দ করতেন? কাউকে দেখে আগ্রহ হলো কিনা? অনেক ছোটবেলা থেকে ছবি আঁকতাম এটা ঠিক না, কারণ পরিবারের যে অনেক সদস্য ছিল, তার এর মধ্যে এই ছবি আঁকার কাজটা খুব কঠিন ছিল। মানে আমি যে করব সেই রকম ভাবনাও আমার মধ্যে তৈরি হয়নি। কিন্তু আমি যখন এই শহর ঘুরে বেড়াতাম, তখন আমি একটা জায়গা আবিষ্কার করলাম, সেটা হলো চট্টগ্রাম আর্ট কলেজ। মানে সেটা সরকারি চারুকলা কলেজ। আচ্ছা। কুড়ে ঘরের একটা মানে ছাউনি, কুড়ে ঘর, আরেকটা ঘর আছে ওখানে, তখন ছিল আর কি, এখন তো বিল্ডিং হয়ে গেছে। তো সেইখানে আমার একটু কৌতূহল তৈরি হলো যে এর মধ্যে কি, এই কলেজটা কেমন, কেন এই আর্ট কলেজ, চারুকলা কলেজ, এই যে একটা আগ্রহ। তার পাশে আবার সার্টসন রোড, ওয়ার সিমেট্রি, এই যে বিউটি, উপরে জেমস ফিনলে হাউসের হিল, এটা খুব সুন্দর একটা সবুজ এলাকা ছিল, এখন অনেকটা ক্ষয়ে গেছে। তো এইখানে আমার কৌতূহল হলো, যেহেতু আমি এসএসসি পাশ করে, এর মধ্যে একটা ভর্তি পরীক্ষা হয়, এগুলো খবর নিচ্ছে একা একা নিজে নিজে। এবং একটা ওর একটা যে আপনার নিয়মাবলীর যে একটা বই থাকে, সেটা ফোল্ডার টাইপের, সেটা আমি সংগ্রহ করলাম। 75 টাকা হলো ভর্তি ফি। সেগুলো আমি আর আমার এক বন্ধু, যে এখন একটা বড় হাউসের জেনারেল ম্যানেজার বাংলাদেশের, তো সে আর আমি ভর্তি পরীক্ষা দিলাম। ওই বন্ধু ফার্স্ট হলো, আমি অতটা হতে পারিনি, আমি 5th হয়েছি। আমার আরো বন্ধুদের সাথে ওই পরীক্ষার মধ্যেই পরিচয় হয়েছে। তার মধ্যে একজনের নাম বলি দিব্যেন্দু উদাস, যে নাটকের কাজ করে, মানে মঞ্চে কাজ করে। এরকম শেষ পর্যন্ত দিব্যেন্দু আর থাকেনি, আমিও থাকিনি, আমার ওই বন্ধুও থাকেনি। ভর্তি পরীক্ষা থেকে আমরা পাশ করে ভর্তি হয়ে আবার চলে আসছি। এর একটা বড় কারণ কি, ওই যে চারুকলা কলেজের সম্পর্কে যে যারা এখানে পড়ে, এরা কেমন যেন হয়ে যায়, এরকম একটা সামাজিক মিথ চালু আছে, এখনো আছে, সেটা কমে আসছে। তাহলে আমার পরিবার থেকে একটা বড় ধরনের চ্যালেঞ্জ আসলো যে না, তোমার এইখানে পড়া যাবে না। হ্যাঁ, তাও লুকিয়ে লুকিয়ে পড়লাম, কিন্তু কেমন করে চাইনিজ ইঙ্ক দিয়ে ডিজাইন করতে হয়, ডিজাইনের তুলিটা কত সরু লাগে, এইগুলো আমার এত কৌতূহল। এই যে শার্প লাইন মানুষ হাত দিয়ে কেমন করে দেয়, এইটা আমি খুব এনজয় করতাম এবং আমি থাকতে শুরু করলাম। কিন্তু আমি কন্টিনিউ করতে পারিনি। ফিরে এসে এইচএসসি পাশ করে আবার আমি
একমাত্র চারুকলা বিভাগ। তখন তো আলাদা ভর্তি পরীক্ষা হতো চারুকলা বিভাগে, আমি ভর্তি পরীক্ষা দিই, আর কোথাও ফর্ম তুলিনি। এবং আমাকে বলাও ছিল না যে তুমি এই হবা, ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, অথবা বড় অন্য কোনো প্রফেশন থাকবে। কিন্তু এগুলো আমরা জানি না, মানে বলা হয়নি। কিন্তু ইউনিভার্সিটি কোথায় এটা খুঁজে বার করলাম, মা জানে না, অন্য কেউ জানে না। ভর্তি পরীক্ষার সময় খুব রাশ হয়, শাটল ট্রেনের ছাদে চড়ে আমি চলে গেলাম, এবং একদিন গেলাম, লাইন ধরে ফর্ম তুললাম। সেই ফর্মটার রং হচ্ছে গোলাপি কালারের, চারুকলা বিভাগে সেই সময় ছিল, এখন কেমন জানি না। তো এই ফর্মটা তুললাম, ফিল আপ করে জমা দিয়ে ফিরে আসলাম। ভর্তি পরীক্ষার সময় অনুযায়ী পরীক্ষা দিয়ে সিলেক্ট হলাম, দেন আবার যাওয়া শুরু করলাম ক্লাস। কিন্তু এখানকার যে কারিকুলাম, এখানকার যে শিক্ষা পদ্ধতি, এগুলো আমার কাছে একটু মনে হলো যে এটা ডিফারেন্ট। এর মধ্যে যে আনন্দ, এই আনন্দ তো আর কোথাও পাবো না। আমার এই আনন্দ খুঁজতে গিয়ে এর মধ্যে আমি থাকলাম এবং থাকতে শুরু করলাম। আমাদের যে আমার টিচার, আমার যে সম্মানিত শিক্ষক, বরেণ্য শিল্পী যারা ছিলেন, শিল্পী মর্তুজা বশির, অলোক রায়, শিল্পী মনসুরুল করিম, অনেক লিজেন্ড আর্টিস্ট আমার টিচার, সৈয়দ আবদুল্লাহ খালিদ, আবুল মনসুর প্রফেসর, এরকম অনেক লিজেন্ড বাংলাদেশের, সবই আমার টিচার। তো এদের কাছ থেকে আমি অবাক বিস্ময়ে এই যে শিল্পের পার্ট, এটা শুনতে থাকতাম। বিশেষ করে আবুল মনসুর স্যার যে ক্লাস নিতেন, এখনো যে কথা বলেন, আমি অবাক হয়ে থাকি কেমন করে স্টুডেন্টদের বোধগম্য করে, মানে যাতে বোঝে, স্টুডেন্টরা যাতে শব্দগুলো বুঝতে পারে, এরকম করে কথা। এইটা আমার কাছে মনে হয় যে অন্য ডিসিপ্লিনগুলো ওদের নিজস্ব কিছু সিস্টেম আছে, চারুকলার যে শিক্ষা পদ্ধতি এটা একেবারে ডিফারেন্ট। চট্টগ্রামের চারুকলা আপনাকে কি দিয়েছে? আমি যদি একাডেমিক্যালি অত ইন ডিটেল না যাই, একেবারে বটম লাইন যদি বলতে বলি, কি বলবেন আসলে? আমরা যদি টোটাল বাংলাদেশের আর্ট হিস্ট্রি দেখি, এখানে 48-এ জয়নুল আবেদিন ঢাকায় চারুকলা শিক্ষার যে ইনস্টিটিউট প্রতিষ্ঠিত করেছিলেন, সাথে ছিলেন শফিউদ্দিন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, জয়নুল আবেদিন, কামরুল হাসান। সেইখানে যে শুরু হয়েছে, তার পরের ধাপটা শুরু হয়েছে চট্টগ্রামে। আমরা টোটাল হিস্ট্রি যদি দেখি, বাংলাদেশের আর্ট হিস্ট্রি, চট্টগ্রাম কিন্তু একটা বড় শক্তি। আর্ট শিল্পের, শিল্পী তৈরি, তারপর শিল্পের যে প্রসার, শিল্পের যে মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার যে কাজ, সেটা চট্টগ্রামের আর্টিস্টরা অনেকখানি করেছে এবং এখনো করে যাচ্ছে। তো সেদিক থেকে আমি মনে করি চারুকলা শিক্ষার শিক্ষায়তন যে দুটো ছিল, একটা আর্ট কলেজ, সরকারি চারুকলা কলেজ, নানান কারণে সেটা পরে একসাথে হয়ে চারুকলা ইনস্টিটিউট হয়েছে শহরে। সেটা আমরা বেরিয়ে আসার পরে, চিটং ইউনিভার্সিটিতে আমি তো 96-এ বেরোলাম, তারপর পরই চলে আসে শহরে। এখন আবার সিদ্ধান্ত হয়েছে সেটা আবার ক্যাম্পাসে ফিরে যাবে। নানান টানাপোড়েন এগুলো আছে নিজেদের এই কারণে, কিন্তু শিক্ষার যে চারুকলা শিক্ষার যে পদ্ধতি, সেটা আমার মনে হয় খুব যোগোপযোগী। আমাদের যে এই শিক্ষালয় থেকে বেরিয়ে এসে শিল্পীরা সবাই কাজে নেমে পড়ে। চারুকলা শিক্ষা মানে যে শুধু ছবি আঁকবে তা কিন্তু না, কেউ ছবি নাও আঁকতে পারে, সে অন্য ডিসিপ্লিনে কাজ করছে, হয়তো কেউ ফ্যাশনে কাজ করছে, ফ্যাশন ডিজাইন, কেউ হয়তো শু ডিজাইনে কাজ করছে। যেমন অ্যাপেক্সের হেড অফ ডিজাইন যিনি, তিনি আমাদের চারুকলা, চট্টগ্রাম চারুকলার স্টুডেন্ট। এরকম নানান ডিসিপ্লিনে এখন কাজ করছে। তো এই যে দৃষ্টি খুলে দেওয়ার যে জায়গাটা, সেটাই তো চারুকলা।
ডেফিনেটলি। আপনার সাবজেক্ট ছিল ড্রয়িং অ্যান্ড পেইন্টিং। ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, রাইট। সো আমরা কাজ করতে করতে আমাদের মধ্যে এক ধরনের বিশেষত্ব তৈরি হয় যে আমার স্পেশালিটিটা হচ্ছে এই জায়গাটাতে। সো আপনি আপনার ড্রয়িংয়ের মধ্যে কোন বিষয়গুলো, লাইক অ্যাবস্ট্রাক্ট নিয়ে কাজ করেন আপনার, যেটা দেখে আমার যেটা মনে হয়েছে, তারপর থাকে না যে এই জায়গাটা আমি হয়তো মাস্টার হতে পারবো, ওই জায়গাটা কোনটা আসলে? একটা শব্দ আপনি বলেছেন অ্যাবস্ট্রাক্ট, এই শব্দটার অল্প একটু ব্যাখ্যা দেই। সবই অ্যাবস্ট্রাক্ট, নট রিয়াল। আমি যে অন্ধকারের বাইরে আলোতে বসে আছি, সেইটা এক ধরনের বিমূর্ততা, এটা মূর্ত নয়। আমি তাহলে আলোর মধ্যে বসে আছি কেন? আমি আরো মুক্ত থাকতে পারতাম। এইখানে একটা নিয়মের মধ্যে আমি আছি, এইটা তো আমার একটা ফর্মের মধ্যে আছি। তো এইটাকে, এই এনভায়রনমেন্টটাকে আমি বলবো যে মূর্ত এবং বিমূর্তের মাঝামাঝি আমরা আছি, আমরা তিনজন। আমার যদি অন্তর্দৃষ্টি দিয়ে আমি দেখি, সবই বিমূর্ত, সবই বিমূর্ত। ব্যাখ্যা করি, সেটা হলো আমি সিঁড়ি দিয়ে উঠছি, সিঁড়ির ধাপগুলো জ্যামিতিক ফর্মে তৈরি করা। আমি যখন উঠছি আমার ছায়াটাও ওইভাবে নড়ছে এবং উঠছে, ধাপগুলো বেরোচ্ছে, এবং এই ছায়া আর আমি একাকার হয়ে আমি এখানে উঠে আসছি। তো এই যে ওইখানে আমি আমার মধ্যে কিছু জ্যামিতি খুঁজে পাই, এখানে আমি মূর্ত, ছায়া আসছে। এই যে অনুভব করার জায়গাগুলোই আসলে শিল্পীর শক্তি। আপনি কবিতা লেখেন, কবিতার যে লাইনগুলো, সেটা অনুভব করার পর তার মধ্যে সৃষ্টি হয়। আপনি বসে আছেন, আপনার মধ্যে কিছু অনুভূতি অনুভব করার ক্ষমতা আছে, সেইটা আপনি করছেন এবং মনে মনে সেগুলো রাখছেন, তৈরি করে রাখছেন। শিল্পীর শক্তি হচ্ছে এটা। সে শুধু ছবিতে না, সেটা কবিতায়, সেটা গল্পে, উপন্যাসে, হ্যাঁ, শিল্পের সমস্ত শাখায় সেগুলো অনুভব করার শক্তি অর্জনের পরে সেটা প্রকাশিত হয়। একজন শিল্পীও, আকার শিল্পীও তাই, কবিও তাই করেন, গল্পের যিনি গল্প লেখেন তাই করেন। যেমন ধরেন আমরা যদি ভ্যান গগের কাজ দেখি, বোঝাই যায়, মানে অল্প একটু দেখলেও, শিল্পের অল্প অংশ দেখলেও বোঝা যায় এটা ভ্যান গগের আর্ট। সো শিল্পের জায়গা থেকে শিল্পীর একটা অন্যতম কাজ বোধ হয় তার কাজের একটা নিজস্ব চরিত্র তৈরি করা, ইউনিকনেস যেটাকে আমরা বলি। আপনার কাজ আমি একটা দেখছিলাম, যেটা যে অমৃত্যু অনৃত্য, মানে আমি খুব সৎভাবে যেটা বলতে চাই, আমরা এখানে প্রচুর আর্টিস্টের ইন্টারভিউ করেছি, কিন্তু আমার কাছে আপনার কাজটা দেখে মনে হয়েছে যে আপনার কাজটা আমি অল্প একটু দেখলেও আমি বুঝতে পারবো যে এটা আপনার কাজ। এই ইউনিকনেসের ব্যাপারটা আসলে গ্রো করে কিভাবে? এইটা আমি লম্বা সময় ধরে কাজ করছি, মানে এটা আমার অভ্যাস বলা যেতে পারে। এই কাজগুলো খুব অনেক ঢাউস আকৃতির, বড়, এরকম আপনার ব্যাকগ্রাউন্ডে যেমন ছবি আছে তেমনটি না। এটা হাইয়েস্ট 2 ফিট বাই 2 ফিট এরকম একটা স্পেস। এই আমি যে কাজগুলো শো করেছি সেটা গত ডিসেম্বর টু এপ্রিল পর্যন্ত, আচ্ছা, এই সময়ের মধ্যে করা। কিন্তু এর আগের যে কাজ, এর যদি পরম্পরা খুঁজতে যাই, এর সাথে মিলবে না। আগে আমার অনেক রকমের কাজ আছে, অনেক ধরনের আমি কাজ করেছি, সেগুলোকে আমি বলতে পারি যে একটা জার্নি। এইখানে এসে আমি থেমেছি, থামিনি, আমি কাজ করে যাচ্ছিলাম। কিন্তু আমার যে এই বন্ধু যারা ছায়া সভা নামে আয়োজন করেছে, এই বন্ধুরা আমার সাথে ছায়ার মতো থাকে, এদের দেখা যায় না, এরা কিন্তু আমার সাথে থাকে। দিন শেষে আমি যখন ছবি আঁকি, ফিরে আসে, গল্প করে আড্ডা দিই, সেখানে এসে ওরা বলে, দেখতে চায়, ওরা ওদের কাজ করে, গল্প করে, কেউ কবিতা, কেউ গান, কেউ নানান প্রসঙ্গ, কেউ প্রবন্ধ, কেউ বিশ্ব রাজনীতি। এখানে একটা টেক্সট আছে ওদের। এইসবের মাঝেও আমি ছবি এঁকে যাই, কিন্তু আমি আমার আঁকা কাজ আমি আঁকি, ওরা বলতে চায়, ওরা বলে। তখন গিয়ে আমার এই জার্নিটা
কন্টিনিউ করতে থাকলে ওদের ভালো লাগলো। তারপর ওরা সিদ্ধান্ত নিল যে এটা আমরা শো করব, ডিসিশন নিল। হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানকার যে ছায়াসভার যে প্রধান 2-3 জন ব্যক্তি, এরাই আমাকে এই ছায়াটা দিয়ে রেখেছে এবং আমাকে এই কাজগুলো শো করতে উদ্বুদ্ধ করেছে। আপনার কাজ যেটা দেখে মনে হচ্ছে সেমি রিয়ালিস্টিক, মানে আমি যদি অতটা ছবি বুঝি না, দুই একটা ছবি দেখে মনে হয়েছে। হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো, আপনার এটার সাথে আমি কোরিয়ান একটা ছবির মিল পেয়েছি। আমি দেখেছিলাম নেটফ্লিক্সে, ডেফিনেটলি এটা তার অনেক আগের তৈরি করা। আপনার এই যে মৃত্যুটাকে এক ধরনের, এটা যদি শৈবাল বলি, বা মানে আমার পারসেপশনের জায়গা থেকে যেটা বলবো, নদীর মধ্যে যে এক ধরনের শৈবাল হয়, সেটা এবং নৃত্যের যে হাত, এই কোনাতে বের হওয়া হাত, এই যে কম্বিনেশনগুলা, মৃত্যুকে আপনি এভাবে ডিফাইন করলেন কিভাবে? এইখানে দুইটা শব্দ, ও মৃত্যু, ও নৃত্য। আপনি সমস্ত কাজে এর মধ্যেই পাবেন। এখানে 27টা কাজ এই ক্যাটালগে আছে। পুরো প্রদর্শনীতে ছিল 47টা কাজ আর্ট ওয়ার্ক। মৃত্যুটা আসলে আমাদের স্বাভাবিক মৃত্যুর কথা আমি বলছি না। আচ্ছা, এই মৃত্যুটা একটু ডিফারেন্ট। আমরা প্রতিদিন যেই মরণটা মরছি, সেই মৃত্যুর কথা বলছি। এখন আপনি ব্যাখ্যা চাইতে পারেন যে কেমন করে আমাকে বলেন। আসলেও তাই, আপনি ঘর থেকে যখন বেরোন, আমি একটু টেক্সট আছে, কয়েকটা লাইন আছে, আপনি যে জার্নির মাধ্যমে এখানে পৌঁছে যান, সেই জার্নিতে প্রতি ক্ষণে ক্ষণে আপনি এর মুখোমুখি হচ্ছেন, মৃত্যুর মুখোমুখি। হ্যাঁ, হয় স্বাভাবিক, না হয় অপমৃত্যু, অথবা আপনি কোনো হেনস্থার শিকার হচ্ছেন, সেটাকেও আমি মৃত্যু বলছি। একজন নারী ক্রেতা কেনাকাটা করতে গেছে, তার সাথে বনিবনা হয়নি, তো সেখানে তাকে হেনস্থা করা হচ্ছে। অনেকে ভিডিও করছে, অনেকে আনন্দ লাভ করছে, অনেকে মারছে মেয়েটাকে। এটা তো আমি মৃত্যু বলব। এই যে আমাদের মনন, এই যে আমাদের চিন্তার মধ্যে যে মৃত্যু ঘটেছে, এটা মৃত্যু। এক লাইনে বলছে। হ্যাঁ, তারপর পুরো বিশ্বেই তো তাই। আপনি শিশুকে হত্যা করছেন, এটা তো কোনো মানুষ বিবেক থাকলে, চিন্তার উচ্চতা থাকলে, ভাবনা থাকলে, মানবিকতা থাকলে, সে কোনো শিশু হত্যা করতে পারে না, মানুষ হত্যা করতে পারে না। এইটা এক ধরনের মৃত্যু। তো সব মিলিয়ে মৃত্যু। নৃত্যটাও ওইখানে আছে। ওই যে আমি বললাম যে যাকে হেনস্থা করা হচ্ছে, পাশে অনেকে মিলে ভিডিও করছে, কেউ আনন্দ পাচ্ছে, সেই ভিডিও আপলোড হচ্ছে, ভিউ হচ্ছে, সে খুশি হচ্ছে। নৃত্য। 1996 সালে আপনার প্রথম প্রদর্শনী আসে, সেটি কি বিষয়ে ছিল, কেমন ছিল একদম প্রথম কাজ, সবকিছু মিলে একটু অভিজ্ঞতা জানতে চাই। এটা আসলে উল্লেখ করার মতো কোনো প্রদর্শনী না, এইটা এক ধরনের ইমোশনাল ডিসপ্লে ছিল। সেটি উদ্বোধন করেছিলেন শিল্পী মনসুরুল করিম, যিনি প্রয়াত, আমার শ্রদ্ধেয় শিক্ষক। ওইখানে একাডেমিক কাজগুলোই মেইনলি ছিল। আচ্ছা, খুব এক্সপেরিমেন্টাল অথবা বিষয়ভিত্তিক কোনো আর্টওয়ার্ক ছিল না। সেটা ছাত্র বয়সে যেমনটি হয় আর কি। আসলে ওইটা তখন স্টুডেন্টের এক্সিবিশন হিসেবে যেমন হয় আর কি, বন্ধু বান্ধবরা থাকে, হই হুল্লোড় হয়, সেটাকে আমি কখনো উল্লেখযোগ্য কোনো প্রদর্শনী বলি না। এই প্রদর্শনীটাকে আমি খুব নোটেবল মনে করি, যে এটা একটা, এই আয়োজনটা যেমন দর্শক যারা শিল্পের সংগ্রাহক, তাদের মধ্যে একটা আগ্রহ তৈরি করেছে। যারা আর্ট কালেক্টর, অ্যাকচুয়ালি আমাদের এখানে তো কালেক্টর সীমিত, মানে খুব কম সংখ্যক সংগ্রাহক আছেন যারা টাকা দিয়ে আর্ট ওয়ার্ক
রাইট কেনে। রাইট আমি সেই কেনে। প্রসঙ্গে যেতে চাই একটু পরে, তবে এই প্রদর্শনী নিয়ে আমরা একটু কথা বলি। আমার কাছে যেটা দেখে মনে হচ্ছে এটা কি কলমে করা? সিম্পল পেন, জেল পেন। আচ্ছা, জেল এটার মানে A4 সাইজের পেপারে করা, A3 সাইজ। A3 সাইজ। মানে আপনি জাস্ট একটা ছবি যখন করেন, বিশেষ করে এরকম ধরনের একটা ছবি, তখন কদিন সময় লেগেছে এবং এটা শেষ পর্যন্ত গ্রামারটা ঠিক থাকে কিনা? কারণ এটারও তো একটা নিজস্ব ভাষা আছে। আমি একটু দেখাই দর্শকদের। এটা একটা ভালো প্রশ্ন, সুন্দর। আপনি যেটা বলছেন যে এটা কতদিন লেগেছে, এটা আমার সময় লেগেছে কোনোটা দিন টানা। আমি যেখানটায় কাজ করতাম, এখনো করে যাই, সেখানে কেউ থাকে না সেই কক্ষে, আমি একাই থাকি। এবং ওই ঘরে আমি যখন থাকি খুব বেশি ফোনে কথা বলি না। বাসা থেকে যদি আমার ওয়াইফ অথবা অন্য সদস্যরা ফোন করে, আমার কন্যা, তখন ওগুলোকে আমি রিসিভ করি। অ্যান্ড আদার্স ফোন আমি আমার কনসেন্ট্রেশন নষ্ট হয়ে এই জন্য এইটা আমি করে থাকি। তো এই যে নিরবিচ্ছিন্নভাবে আমি কাজের মধ্যে থাকি, সেটা সময় প্রতিদিন 6 ঘন্টা করে এক একটা ছবিতে 3 দিন থেকে 4 দিন লেগে যায়। আপনি একটা কমপ্লিট করে কি আরেকটা ধরেছেন নাকি একই সাথে 5-7টা? এমনও হয়েছে যে এই কাজটা শুরু করলাম, মনে হলো আরেকটা শুরু করে, এইটা থেকে গেল, তারপর আবার এটা নিলাম, এরকম হয়। আচ্ছা। আমার টানা, কারণ আমার তো টার্গেট এক্সিবিশন না, আমি কিন্তু প্রদর্শনীর জন্য কাজ করিনি। এবং আমি অ্যাকচুয়ালি আমি এই যে এখানেও আসছি, আমি এটা চাই না। আমি এরকম আপনার সঙ্গে কথা বলেই মনে হচ্ছে আপনি প্রচার বিমুখ এবং আপনি হ্যাঁ, আমি এটা চাই না, আমার আসলে ভাল লাগে না এটা, আমি একটু আড়ালেই থাকতে চাই। এটা কাজের কনসেন্ট্রেশন নষ্ট হয়। আরেকটা হয় কি, প্রশংসা সবসময় আপনার ক্ষতি করে, কখনো লাভ করে না। কিন্তু পরিমিত প্রশংসার প্রয়োজন আছে মোটিভেশনের জন্য। সেইটা- হয়তো শিল্পীর জায়গা থেকে ব্যাখ্যাটা অন্যরকম। আমি অবাক হচ্ছি যে এরকম আর্ট 5-7টা একসাথে শুরু করে প্রত্যেকটাকেই আলাদাভাবে ড্রয়িং করা এটা ডিফিকাল্ট কিনা? কারণ একটার সাথে একটা মিলিয়ে যাওয়ার তো সম্ভাবনা আছে। স্ট্রোকগুলো তো একই রকমের। স্ট্রোক মানে এইখানে ইউনিটি কোথায়, মানে কাজের যে স্টাইল, ফর্ম, লাইনের যে স্পিড, রাইট, হ্যাঁ, কালারের যে কম্বিনেশন, কালার কি কি কালার অ্যাপ্লাই করেছি, এগুলোর একটা ইউনিটি আছে, ইউনিক। কিন্তু সাবজেক্টের জায়গায় ডিফারেন্ট, প্রত্যেকটাই ডিফারেন্ট। আপনি এআই কে জিজ্ঞাসা করেন, ও বলবে না, ইয়াই আমার চোখই বলছে। হ্যাঁ, আপনি আবার অনেকে অ্যানালাইসিস করছে জি। ওয়ার্ল্ড আর্টে এরকম কিছু হয়েছে কিনা এর আগে, আচ্ছা, আচ্ছা, খুঁজে দেখেছে, কাছাকাছি যায়, কিন্তু এই পুরোপুরি এর মধ্যে আর মিলে যাচ্ছে না, কিন্তু লাইন মিলবে না। মানে আমি মনে করি যে আমি এটা এই ক্রিয়েশনটা আমি কাউকে ফলো করিনি, কিন্তু একদম নিজস্ব। চিন্তার জায়গায় আমি একটু মিল খুঁজে পাই। যেমন আমি যদি ধরি কলকাতার গণেশ পাইন, আমি যদি ধরি ক্যান্ডিনেস্কি, আমি যদি ধরি পিকাসোর যে ফর্ম, সেগুলোর ইউনিটি রিলেশন আপনি পাবেন। আচ্ছা, চিন্তার জায়গায় তো ভাষা একটা, ছবি তো এক ধরনের ল্যাঙ্গুয়েজ। তো সেই ভাষা, তারপর যে গল্প, সেগুলো সারা পৃথিবীব্যাপী প্রায় কাছাকাছি হয়ে যায়। গণেশ পাইনের যে অভিজ্ঞতার মধ্য দিয়ে ছবিগুলো আঁকেন, সেটা হয়তো আমার অভিজ্ঞতা ভিন্ন, আমার ছবিগুলো একটু ভিন্ন, কিন্তু মানে জার্নিটা, ধ্যানটা, এখানে যে কনসেন্ট্রেশন, মনোযোগ, এইটা একই রকম। আপনি ছবি হয়ে ওঠার আগ পর্যন্ত কি আপনি বুঝতে পারেন এই ছবিটা কোন দিকে যাচ্ছে? লাইক আমি যদি আরো একটু স্পেসিফিক করি পোর্শনটা, আমরা একটা গাছের চারা যখন রোপণ করি, আমরা জানি এটা এই গাছেরই চারা, কিন্তু গাছের আকৃতি কি হবে, গাছে ফল ধরবে কি ধরবে না, আমরা তো আদৌ জানি এটা না। বাঁচবে কিনা আমরা তো জানি না। এইটা খুব চমৎকার একটা কথা। এই প্রশ্নটা আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য এর মধ্যে আমি এই প্রশ্নটা আমি খুব আনন্দ পাচ্ছি। আসলেও তাই, আমি শেষ পর্যন্ত জানি না যে এটা ছবি হবে কিনা এবং দর্শক প্রিয়তা পাবে কিনা, অথবা কোনো যিনি এগুলো নিয়ে কাজ করেন
যেটা নিয়ে গবেষণা করেন, হ্যাঁ, এই চিন্তাগুলোকে নিয়ে আলাদা একটা জায়গায় উনি ভাবতে থাকেন। পত্রিকায় যারা লিখেন রিভিউ, আলাদা করে স্টোরি লেখেন এই ছবি নিয়ে, তারাও ভেবেছেন যে এটা আসলে উনি, আমি যে কাজগুলোকে নাকচ করে দিয়েছি, মন থেকে প্রকাশ করি নাই, সেগুলো আবার বেশি পছন্দ হয়েছে। এটা এরকম হয়, আচ্ছা, এরকমও হয়েছে এখানে। এবং ইভেন কি যেই কাজটা আমি অনেক দূরে লুকিয়ে রেখেছি, সেই কাজটা আবার ফ্রেমিং এর পর, শো হওয়ার পর বিক্রি হয়েছে বাহ, অনেক টাকা মূল্যে। এবং আমাদের এখানে দেশের একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তি সেটাকে পছন্দ করেছে। তো এইটা আসলে আমরা জানি না কেউ। একটা কবিতার বইয়ে হয়তো 5টা কবিতা আপনার ভালো লাগবে, হেলাল হাফিজের একটা কবিতার বই জনপ্রিয়, যে জলে আগুন জ্বলে। তো তেমন করে ছবিও তাই। রাইট। আমরা বাজার মূল্য নিয়ে কথা বলতে মাঝখানে একটু টাচ দিয়েছিলেন। প্রথম কথা হচ্ছে যে ছবির আসলে এটা তো অমূল্য, কিন্তু তারপরেও এটার একটা বাজার মূল্য ধরতে হয়, হয়তো সেটার একটা ব্যাখ্যা থাকে, এবং শিল্পীর বেঁচে থাকার জন্যও এটা এক ধরনের অবলম্বন বলা চলে। তো এই মার্কেটটা কেমন, আর আপনার ছবির বিক্রির অভিজ্ঞতাটাও কেমন? আমাদের যে 18 কোটি মানুষের দেশ, এখানে এই বাজারটা অনেক ছোট। কারণ আমরা মুক্তিযুদ্ধের 56 বছর, তারপরে যে এই এই এরেনাতে এক ধরনের ক্রেতা সংগ্রাহকের মনন তৈরি হতে হবে। আপনি একটা আর্ট ওয়ার্ক কালেক্ট করবেন, আপনার ড্রয়িং রুমে রাখবেন, আপনার সেই চিন্তার মধ্যে তো আপনি থাকতে হবে। তা না হলে তো আপনি সেটা, আপনার যে অর্জিত, আপনার মূল্যবান টাকা, কষ্টের টাকা দিয়ে ছবিটা কেন কিনবেন? এটা একটা জায়গা আমাদের ভ্যাকুয়াম আছে। এখন এত কিছুর মধ্যেও কিছু সংখ্যক আছেন যারা আর্ট ওয়ার্ক কালেক্ট করেন টাকা দিয়ে, পছন্দ করেন, এবং সেগুলো ওনারা যত্ন করে রাখেন। কিছু আছে বাণিজ্যিক চিন্তা থেকে কালেক্টর, যেগুলো হয়তো ওয়ার্ল্ড আর্ট মার্কেটে সেল করে দেবে, অকশনে যাবে। আচ্ছা, যেটা ধরেন না, আমি যদি বলি কি কয়েক মাস আগে জয়নুল আবেদিনের যেটা 12 কোটি টাকা দামে ওয়ার্ল্ড আর্ট মার্কেটে সেল হয়েছে, সেগুলো তো সংগ্রাহকের কাছেই ছিল, এটা তো ওনার ফ্যামিলি পায়নি। আবার মকুল ফিদা হোসেনের যে কাজটা 136 কোটি টাকা বাংলাদেশি টাকায় বিক্রি হলো, সেটা ওয়ার্ল্ড আর্ট মার্কেটে অকশনে গেছে এবং সংগ্রাহকের কাছ থেকে গেছে, ফিদা হোসেনের ফ্যামিলি পায়নি। তো এই বাজার আমাদের এখানে অত চড়া বাজার নেই, কিন্তু কিছু সংগ্রাহক আছে। স্যার, আমি এই জায়গাটা নিয়ে আরেকটু জানতে চাই আপনার কাছে। আমরা ভ্যান গগের কথা বলছিলাম একটু আগে। ভ্যান গগ সম্পর্কে বলা হয় ওনার জীবন দশায় উনি সম্ভবত একটা ছবি বিক্রি করতে পেরেছিলেন এবং ওটা ফেরত দিয়েছিলেন। রাইট। কিন্তু এই একটা ছবি এখন মিলিয়ন বিলিয়ন ডলারে বিক্রি হয়, এবং সেগুলো পাওয়াও যায় না, এত রেয়ার। মানে ছবির আসলে ভ্যালুটা কি বাড়ার পেছনে এই মার্কেটটা আসলে কারা নিয়ন্ত্রণ করে? এটা আসলে এরকম কেন? আচ্ছা, আমি একটু বলি। আপনি ভ্যান গগ বলছেন, ভ্যান গগ আমার ফেভারিট আর্টিস্ট, আপনি কিছুটা মিল পাবেন। রাইট, আমি আমি ফলো করিনি, আমি তখন আঁকার সময় ভাবিনি, কিন্তু কোথায় যেন আমার মধ্যে একটা প্রভাব আছে। তো ভিনসেন্ট ভ্যান গগ আমি অনেক স্টাডি করেছি আরো ছোট বয়সে, ধরেন আরো 30 বছর আগে। ভ্যান গগের যত স্টোরি পেতাম, তখন তো ওয়েব দুনিয়া ছিল না, পেপার, লাইব্রেরি, সেমিনারে ভ্যান গগ পড়তাম। ইন্টারেস্টিং লাইফ। তো এইখানে ভ্যান গগ বড় হয়ে উঠেছেন তার কাজের জন্য, তার কাজের যে আগ্রহ, তার লাইফস্টাইলটাও একটা প্রভাব রেখেছে। ওয়ার্ল্ড আর্টে এটা গুরুত্ব পেয়েছে। অনেকগুলো ফিল্ম আছে ভ্যান গগের উপর। মৃত্যুর 100 বছর পরে সে 100 কোটি টাকা বাংলাদেশি টাকায়, 100 কোটি টাকায় যে আইরোসিস পেইন্টিংটা বিক্রি হয়েছে, যেটার নাম হচ্ছে কতগুলো ঘাস ফুল, একটা কর্নারে ঘাস ফুল, সেই পেইন্টিংটা। এই যে পুরো বিশ্বের শিল্পের বাজার যারা, এটা কারো নিয়ন্ত্রণ না, এখানে অনেক ধরনের
আর্ট ওয়ার্ক, এখন তো আমরা যেটা দেখতে পাচ্ছি, আগে তো আমরা এগুলো খুব বেশি খোঁজ পেতাম না, আমরা তো এখন বিশ্বায়নের যুগে আছি। তো এই বিশ্বায়নের যুগে দেখা যায় যে অকশন হাউসগুলোর সাথে আমি যখন অ্যাড হই, ফলোয়ার হই, তখন আমি দেখি যে এখানে কিভাবে অকশন হয়, মানে ছবিগুলো কিভাবে বিক্রি হয়। হয়তো সেই লোকটা আমার বাংলাদেশ থেকে 20,000 টাকা একটা ছবি কিনে, ওইখানে যে দেখা গেল কোটি টাকা সেল করে দিচ্ছে। এভাবে হয়, এটার ভ্যালুজটা এরকম। আর যিনি ভ্যান গগের সেই পেইন্টিং কালেক্ট করেছেন 1985 সালে, তো সেই ছবি তো উনি কিভাবে রেখেছেন আমরা কেউ জানি না। ও নিশ্চয়ই এটার জন্য অনেক বীমা করেছেন, অনেক ধরনের সিকিউরিটি নিয়েছেন। শিল্পকর্ম নিয়ে দেশে আসলে কতটুকু বিক্রি হয় সেই প্রসঙ্গে আমরা একটু শুনি আপনার কাছ থেকে। এখানে সংগ্রাহকের সংখ্যা, আমরা বাজার যেটা বুঝি, দুই ধরনের কালেক্টর আছেন। এক রকম কালেক্টর হচ্ছেন ড্রয়িং রুম আর্ট ওয়ার্ক, ড্রয়িং রুম পিস বলি আমরা, সরি, যেটা রিয়েলিস্টিক পেইন্টিং, আমরা যাতে সব মানুষই দেখে অ্যাট এ গ্ল্যান্স পছন্দ করে। এইটা এক ধরনের গ্রাহক আছেন, ক্রেতা আছেন, তারা বিভিন্ন প্রয়োজনে এগুলো সংগ্রহ করেন, হোটেল, মোটেল, পার্সোনাল লিভিং রুম, লিভিং স্পেস। আরেক ধরনের আছে ক্রিয়েটিভ আর্ট, যেটা ডিফারেন্ট ট্র্যাকের আর্ট, হ্যাঁ, নট ফটোগ্রাফি টাইপ পেইন্টিং। আচ্ছা, যেমন ধরেন আমারটাই, এই কাজগুলো তো ভাব প্রধান। অ্যাকচুয়ালি এখানে থিমটা হচ্ছে মেইন কাজও, এখানে থিমের সাথে মিলিয়ে করা। এগুলোর ক্রেতা কিন্তু একেবারে কম, মানে অনেকে, মানে আমরা তো সেই মননের মানুষ এখনো ওইভাবে ব্যাপক বিস্তৃত রূপে আমরা দেখতে পাই না। ধরেন কেউ আসলো, দেখতে গেল, এবং আমার এখানে প্রচুর এই এক্সিবিশনে সংখ্যায় আমি ঠিক বলতে পারবো না, এবং প্রতিদিনই অনেক দর্শক গিয়েছেন এবং দেখে তারা মুগ্ধ হয়েছেন, অথবা তাদের মনে কোনো প্রশ্ন জেগেছে, কোনো কোনো প্রশ্নের হয়তো উত্তর পায়নি, বাড়ি ফিরে গেছে। কিন্তু শেষ ভাগে এসে আমাকে একদিন অবাক করে দিয়ে একজন অতি সাধারণ আমার একজন সহকর্মী, উনি বললেন, স্যার আমি একটা ছবি কিনব, আমার মেয়েকে পাঠাচ্ছি, অথবা আপনি আমার মেয়েকে ছবি পাঠান, ও পছন্দ করবে, আমি আপনাকে টাকা দিয়ে দিচ্ছি। তা আমি 3টা ছবি পাঠালাম, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, নট কালার। আচ্ছা, কিছু কাজ, 1-2টা কাজ আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো এই জাতীয় জাস্ট এই ফর্মগুলো, ফ্লাওয়ার মোটিভ। তো ও আমার ওই কলিগের মেয়ে, যিনি আমার ছাত্রী, উনি পছন্দ করলেন। আমি বললাম যে ঠিক আছে, আমি পৌঁছে দিব। তো কাজটা পৌঁছে গেল, এবং পৌঁছে যাওয়ার আগেই উনি আমাকে টাকা পাঠিয়ে দিলেন। তো এই যে মানুষের যে এখন এটা, উনি যে আর্ট বুঝে নিয়েছেন তা না, কিন্তু কিছুটা বুঝেন উনি। আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম যে কেন নিলেন, উনি বললেন আমার এটা তো ভালো লাগছে, আর আমার মেয়ে পছন্দ করছে, ওরও ভালো লাগছে। এই এক ধরনের আর্ট। উনিও কিন্তু, আমি ধরে নিব উনি জনপ্রিয় ঘরানার শিল্প যেগুলো তৈরি হয় তার গ্রাহক। কিন্তু আরো ডিটেলে বললে, কিছু গ্রাহক একেবারেই অফ ট্র্যাকে, শুধু ওই সাবজেক্ট এবং ওই আর্ট ওয়ার্কের টেকনিক্যাল সাইড এবং তার যে উপস্থাপনা কৌশল, সেগুলো দেখেই নিয়েছেন। বিষয়ে কৌশল, বিষয়ে যে ভাবনা, সেগুলো দেখেই উনি কালেক্ট করেছেন, এবং অনেক টাকা দিয়েই কালেক্ট করেন। এইটা আমার মনে হয় বাজার ভালো, পজিটিভলি আমি দেখি, পজিটিভ ডেফিনেটলি। এইখানে অনেক রকম মানুষ তো আমাদের দেশে আছেন, এটা কম না, কিন্তু এর মধ্যে যে এরকম আমার এই শোতে ধরেন 47 আর্ট ওয়ার্কের মধ্যে 10টা আর্ট ওয়ার্ক কালেক্টর নিয়েছেন, সেটা সংখ্যায় অনেক কম না। নিশ্চয়ই।
আপনার কিছু কাজ আছে, এগুলো একটু আমরা দর্শকদের দেখাই, তারপরে আমাদের এই প্রসঙ্গে কিছু প্রশ্ন আছে। দর্শক চলুন দেখি। ছবির বাজার মূল্য প্রাথমিকভাবে তো যিনি আঁকছেন তিনিই বোধহয় নির্ধারণ করেন যে এই ছবিটার জন্য আমি এত টাকা চাচ্ছি। এটা নির্ধারণ তিনি করেন। আবার যদি কোনো আয়োজক পুরো ছবিগুলো আঁকার পরে ওনারাই আয়োজনের ব্যবস্থা করেন, সমস্ত প্রক্রিয়াগুলো ওনারাই করেন। ধরেন গ্যালারি অথরিটি আছে, এইটা আমার আয়োজনের সাথে আমি যুক্ত ছিলাম, আমার বন্ধুরা ছিল, বলতে গেলে এটা ওনার এবং এই আয়োজনের সাথে আমিই ছিলাম। এবং আমার বন্ধু যিনি জাফর আহমদ রাশেদ, উনি বাতিঘরের সিইও, বাতিঘরের সম্পাদক মোজাম্মেল মাহমুদ, লেখক সম্পাদক রাজীব নূর, ওনারাই অ্যাকচুয়ালি এগুলো আমার সাথে সব সময় থেকে এগুলোকে এগিয়ে নিয়ে গেছেন। গ্যালারি ওনাররা যদি আমার এই কাজগুলো আমি করে দেওয়ার পর ফ্রেমিং অ্যান্ড আদার্স, হ্যাঙ্গিং, আদার্স অ্যারেঞ্জমেন্টগুলো করে থাকেন, সেখানে ওনাদের একটা ভাগ থাকে মানে বিক্রির পর, এবং ওই বিপণন ব্যবস্থার মধ্যে ওনারাই অ্যাকচুয়ালি এগুলো নির্ধারণ করেন। হয়তো আর্টিস্ট কিছু কিছু জায়গায় এডিট করে দেন, কিন্তু বেশিরভাগই ওনারা নিয়ন্ত্রণ করেন, ওনারাই ঠিক করে নেন। তো এইটাও ভালো, কারণ ওনাদের কাছে ক্রেতা আছে। আমাদের ছবি কতটুকু বিশ্বমানের হচ্ছে, মানে এই কম্পিটিশনের জায়গায় যদি আমরা বলি, গ্লোবাল মার্কেটে আমরা আসলে কতটুকু ছাপ ফেলতে পেরেছি বা পারছি, সেখানে সমস্যাটা আসলে কোথায়? একটা কথা বলি, এই যে আমরা গল্প করছি, এই 1 ঘন্টায় সারা পৃথিবীতে বিভিন্ন শিল্পীর স্টুডিওগুলোতে কয়েক লক্ষ ছবি আঁকা হয়ে গেছে। মানে নিরবিচ্ছিন্নভাবে কাজ শিল্পীরা সবসময় করে থাকেন, কারণ তার তো এটা হ্যাবিট, শিল্প সৃষ্টি হচ্ছে। সেই শিল্প হয়ে উঠলো কিনা সেটা নিয়ে ওনারা ভাবছেন না, কাজ করে যাচ্ছে। সেখানে আমাদের দেশের শিল্পীরাও এরকমই, মানে মেধার দিক থেকে চিন্তার দিক থেকে, টেকনিক্যাল সাইডের দিক থেকে, শিল্পের উপকরণ ব্যবহারের ক্ষেত্রে সব এগিয়ে আছে, একদম প্যারালালে। ওয়ার্ল্ড আর্টের সমস্ত জায়গায় আমাদের পার্টিসিপেশন আছে। যেমন ভেনিস আর্ট বিয়েনাল ইতালিতে, এটা 3 বছর পর পর হয়। তো এইটাতে আমাদের বাংলাদেশ থেকে পার্টিসিপেট করে, এবং বড় বড় আর্ট প্র্যাকটিস যারা দলীয়ভাবে করেন ওনারা পার্টিসিপেট করেন, এককভাবে অনেকে যান। তারপর আমাদের ওর মাস্টার পেইন্টারদের মধ্যে শিল্পী মনিরুল ইসলাম স্যার আছেন। আচ্ছা, উনি তো ঢাকায়ও থাকেন, প্যারিসেও, স্পেনে থাকেন। শাহাবুদ্দিন ভাই আছেন, উনি এখন প্যারিসে, উনি ঢাকায় থাকেন, প্যারিসে থাকেন। তো এরকম ভাবে তো ওয়ার্ল্ড আর্টের আরো অনেক জায়গা আছে। কাজী গিয়াসউদ্দিন জাপানের নাগরিক বলা যায়, কারণ দীর্ঘ সময় উনি ছিলেন, এবং ঢাকায়ও থাকেন, ওইখানে জাপানেও থাকেন, এবং অনেক জায়গায় ছড়িয়ে আছে। আসলে ওয়ার্ল্ড আর্ট মার্কেট কিন্তু অনেক পণ্যের মধ্যে আর্ট মার্কেটটা বিস্তৃত এবং খুব লড়াইয়ের জায়গা। ফ্রান্সের প্যারিসের ফুটপাতে আমাদের এখানে যেমন ভ্যানে করে লেবু বিক্রি করছে, সেখানে ছবি বিক্রি করে, এবং ওইখানে এত কম্পিটিশন,
মানে ওইখানে দাঁড়িয়ে থাকাই তো মুশকিল, এত কম্পিটিশন, প্রতিনিয়ত ছবি আঁকা হচ্ছে, মানে নানান ধরনের পেইন্টিং হচ্ছে, ট্যুরিস্ট আসে। তো এই যে বড় একটা বাজারে বাংলাদেশের জায়গা করে নেয়া আমি মনে হয় ভালো। এবং ওরা তো বিভিন্ন জোনগুলো চিন্তা করে নেয়, যারা অকশন হাউস ওরা তো পশ্চিম এবং প্রাচ্য ভাগ করে নেয়, আর্টওয়ার্ক গুলো কেমন, ওদের অ্যাক্টিভিটিস কেমন, ওরা কিভাবে কাজ করে, এই গবেষণাগুলো ওদের আছে। তো এইটা একটা ভালো জায়গায় আমরা আছি। চমৎকার। আপনার রিসেন্ট কাজ অমৃত্যু একটি কিছু শিল্পকর্মের কিছু মেসেজ আপনি পড়তে চেয়েছেন, সেটা যদি আমরা এই মুহূর্তে শুনে নিই। সব রং সব নাচ। প্রতিদিন সকালে ঘর থেকে বেরিয়ে এক টুকরো আকাশ খুঁজি, দেখি গাছের কঙ্কাল, পাথরে পা রেখে হাঁটতে হাঁটতে শুনি মানুষের কলরব, শুকনো পাতার আর্তনাদ, অজস্র গাড়ির হর্ন একযোগে বেজে উঠলে শুরু হয় মেঘের নাচ। নেচে ওঠে হাত ঘড়ি, তার সূক্ষ্ম কাটা, লাল ওড়না, ছুরি। এই নৃত্যের উৎসবে যোগ দেয় পাঁজরের হাড়, সারি সারি দালান, উঁচু সীমানা প্রাচীর আর অশ্বথের অজস্র শিকড়। নিজেদের বাসা নিয়ে আসে পাখি, আসে লতা গুল্মের গান, পুষ্প পল্লব, মেঘ ও বিদ্যুতের বিপুল রং। সব রং সব নাচ একযোগে মৃত্যুকে রাঙিয়ে দিয়ে যায়। অনেক সুন্দর। এবং শিল্পী তার কাজের মধ্যেই বেঁচে থাকে, আমরা খুব কমন একটা কথা জানি। তবে এটা ঠিক, মানুষ তার জীবন জুড়ে যত রকমের বোধের মধ্য দিয়ে যায়, সব বোধ তার কাজে তুলে নিয়ে আসা সম্ভব হয় না। তবে শিল্পীর একটা বড় সুযোগ হচ্ছে, সব মানুষ শিল্পী না, তার কাজ দিয়ে হয়তো হওয়ার চেষ্টা করে, মানে শিল্পের ছাপের জায়গাতে। আপনি আপনার কাজ, আপনি যখন থাকবেন না পৃথিবীতে থেকে যাবে, এবং এটা যুগের পর যুগ, শত বছর ধরে এটা ক্যারি করবে। তো সেই জায়গায় শিল্পীর বোধহয় একটা আত্মতৃপ্তি আছে। কিন্তু আক্ষেপের কোনো ব্যাপার কি আছে? যেমন এই যে ভ্যান গগের কথা দিয়ে হয়তো আমাদের অনুষ্ঠানটা আজকে শেষ হবে। ভ্যান গগ তার জীবন দশায় কোনো সাফল্য দেখে যেতে পারেননি। এরকম হয় কি শিল্পীর জায়গা থেকে কোনো আক্ষেপ? মানে আপনার ব্যক্তিগত অনুভূতির জায়গায় যদি আমরা জানতে চাই, নাকি সেটা একেবারেই মাথায়ই থাকে না? আক্ষেপ, শিল্প সৃষ্টি নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। আমি যেমনটি চাই, যেমন করে ছবি আঁকতে চাই, সে উপকরণ আমি সংগ্রহ করতে পারি, আমার আর্থিক সামর্থ্য অতটুকু আছে, সেগুলো নিয়ে আমার কোনো আক্ষেপ নেই। শিল্পীর মর্যাদার জায়গাটাই, মর্যাদার জায়গায় তো একটা এটা বড় একটা আলোচনার জায়গা। আসলে মর্যাদা তো আমরা সেই অর্থে আমরা শিখিনি। আমরা আপনাকে যে সম্মান দেব, আমি মনে করি শিল্পী না শুধু, যিনি পাথর ভাঙেন, যিনি ইট ভাঙেন, তারও একটা মর্যাদা আছে। প্রত্যেক মানুষেরই মর্যাদা আছে, এবং আমাদের এখানে এটা একটু সংকট, আমরা সেগুলো ভাবনার জায়গায় রাখতে পারিনি। শিল্পীদের মর্যাদা সামাজিকভাবে একটু কম আছে, কারণ নানান ধরনের মিথ প্রচলিত আছে এখানে। শিল্পী সে একটু বোহেমিয়ান, এই ধরনের নানান শব্দ হয়তো আপনারা শুনে থাকবেন, অথবা আপনি যে পরিবারে বসবাস করছেন সেইখানে আপনার গ্রহণযোগ্যতা আছে ভালো মন্দ মিলিয়ে, কিন্তু সোসাইটি আপনাকে অতটা ওন করবে না, কারণ আপনি একজন আর্টিস্ট। আবার কোনো কোনো সময় আপনার খুব কদর থাকবে। এইটুকু আমরা অর্জন হয়নি কেন, আমরা ঠিক সেভাবে নিজেদের ভাবনা জায়গাটা আমরা বড় করে তুলতে পারি।
সম্ভাবনার জায়গা কখনোই শেষ হয়ে যায় না স্যার। হ্যাঁ, আপনার ঘন্টাখানেক নিশ্চয়ই, সময় আমাদেরকে নিশ্চয়ই। অনেক অনেক বেশি দিয়েছে আমরা বলবো। খুব চমৎকারভাবে আমরা বোঝার চেষ্টা করেছি শিল্পী মনন, কিন্তু এটা সহজ নয় ঘন্টাখানেক সময়ের মধ্যে আপনাকে বোঝা বা আপনি আমাদের বুঝবেন। শিল্পের এই অবুঝ জায়গাটা সৌন্দর্য ছড়াক সবসময়, সেই প্রত্যাশা রেখেই আমরা আজকের মতো এখানেই শেষ করতে চাই। আপনি অনেক ভালো থাকবেন। ধন্যবাদ আপনাদের। আমারও খুব ভালো লাগলো মাছরাঙা টেলিভিশনের এই আয়োজন। আমি দেখি, মানে আমার কাছে উপভোগ্য মনে হয়, ভালো জি, লাগে। অনেক ধন্যবাদ।